প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় এবং স্নাতক ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান বিভাগের যে অধ্যায়টি রয়েছে পরিকল্পনা প্ল্যানিং, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আসা যাক, পরিকল্পনা কী জিনিস। এই পরিকল্পনা যে বিষয়টি রয়েছে এটি শুধু আমাদের পড়ালেখার জন্য না, ব্যক্তি জীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরিবার থেকে শুরু করে যে কোনো সমাজ বলো, রাষ্ট্র বলো, দেশ বলো, এমন কোনো জায়গা নাই যে জায়গায় পরিকল্পনা নাই। আমরা আজকে সেই পরিকল্পনায় জানবো। পরিকল্পনাকে যদি আমরা খুব সহজভাবে বলি, পরিকল্পনা পরিকল্পনা না, পরি অর্থ হচ্ছে গিয়ে ভবিষ্যৎ, আর কল্পনা অর্থ হচ্ছে গিয়ে অনুমান করা না। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে পরিকল্পনা এর অর্থ কি দাঁড়াচ্ছে, যে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা। এই ভবিষ্যৎ সম্পর্কে আমরা অনুমানটা কখন করব? বর্তমানে করব। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে পরিকল্পনার ইংরেজি শব্দ হচ্ছে প্ল্যানিং না, যে আমার একটা প্ল্যান রয়েছে। কি প্ল্যান? যে আমরা কালকে কি করব সেটাই আমাদের প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু আজকে আমাদেরকে করতে হয়। এই জন্য আমরা বলছি পরিকল্পনা, যে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা। আমরা প্রতিনিয়তই কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কি করছি? অনুমান করছি, আমরা পরিকল্পনা করছি যে আমরা আগামীকাল কি করতে চাই, আমরা 1 বছর পরে কি করতে চাই। এই বিষয় নিয়ে কিন্তু আমরা সবসময় পরিকল্পনা করে থাকি। তোমরা পরীক্ষায় সব 1 মার্কের অনেক সময় প্রশ্ন আসে, যে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে পরিকল্পনা কি। আমরা খুব সহজেই সেটা উত্তর লিখতে পারি যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমরা যে কাজ করতে চাই তা পূর্বে যে বর্তমানে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হচ্ছে পরিকল্পনা। যে ভবিষ্যৎ কোনো কিছু করার জন্য বর্তমানে যে আগাম সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে আমরা পরিকল্পনা বলছি। পরিকল্পনাকে যদি আমরা আরেকটু সহজভাবে বলি তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তুমি একজন স্টুডেন্ট, তুমি আগামীকাল কলেজ যাবে। কলেজে যাওয়ার জন্য তুমি সকালে ঘুম থেকে উঠলে, তারপর তুমি তোমার ওয়াশরুমে যাবে, তারপর তুমি তৈরি হবে, তারপর তুমি কলেজে যাবে। এটার জন্য কিন্তু রাত্রে থেকেই তুমি কি করো? এটা পরিকল্পনা করে না। তাহলে আমরা পরিকল্পনাটাকে যদি তোমাদের জন্য সহজ করে বলি তাহলে তোমরা আরো বুঝবে। তোমরা এই শব্দগুলোর সাথে সবাই পরিচিত, ঠিক না? হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হু। এই যে শব্দগুলো লিখলাম, হোয়াট, তুমি দেখো যে আমরা হোয়াট মানে আমরা কি করব, হোয়ার কোথায় করব, কখন করব, হাউ কিভাবে করব, হু কে করবে। এই যে শব্দগুলো লিখলাম না, এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত না? তাহলে পরিকল্পনা করতে গেলে এই শব্দগুলো যদি মনে রাখো, আমরা আসলে আমরা কি করব, হয় কোথায় করব, হয় কখন করব, হাউ কিভাবে করব, হু কে করবে। রমজান মাস চলতেছে না? তাহলে রমজান মাসে তোমরা রোজা রাখো এবং সন্ধ্যা হলেই ইফতার করো। এই ইফতার করার জন্য তোমার আম্মু কিন্তু ইফতারটা তৈরি করে। তাহলে তোমার আম্মু কি কি করবে ইফতারের আগে, কিন্তু সে কি করতে চায় সেটা সে কিন্তু চিন্তা করে না। কি করতে চায়, কোথায় করবে, কোথায় করবে সেটাও সে চিন্তা করবে। কখন করবে, সেটাকে আসরের নামাজের পর থেকে সে শুরু করবে না জোহর নামাজের পর থেকে শুরু করবে। কিভাবে করবে, কি কি কিভাবে করবে বলতে কি কি উনি বানাতে চান এবং কিভাবে সেটা তৈরি করতে চান সেটাও কিন্তু তিনি চিন্তা করবেন। কে করবে? তোমার আম্মু করবে, অথবা তোমার আম্মুর সাথে সহযোগী হিসেবে আরো অনেকেই থাকতে পারে। এই যে আরেকটু জিনিস বলে নেই, সেটার সাথে আমরা অবশ্যই কষ্ট কত না, কষ্ট খরচ, পরিকল্পনার সাথে এই জিনিসটি তোমাকে মাথায় রাখতে হবে। খরচ কত হবে, খরচের ব্যাপারটা কিন্তু পরিকল্পনায় মধ্যে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা খুব সহজেই বুঝি আসলে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলোর সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জিনিসগুলো কিন্তু আসলে একটা চিন্তাশীল কাজ, ঠিক না? আমরা যদি চিন্তা করি এটা একটা এই কাজগুলো কিন্তু খুব চিন্তাশীল কাজ। এই কাজের মধ্যে যদি তুমি ভুল করো, চিন্তায় যদি ভুল করো তাহলে তোমার পরিকল্পনায় ভুল হবে। আর পরিকল্পনা যদি ভুল হয় তাহলে তোমার মূল কাজ, তোমার যে মূল টার্গেট সেটাই কিন্তু
বলে পরিচালিত হবে। অতএব আমরা যখন কোনো পরিকল্পনা করব, আমরা মাথায় চিন্তা করে সেই পরিকল্পনাটা করব, যেন আমাদের চিন্তার মধ্যে কোনো ধরনের ভুল না হয়। আমরা যারা কমার্স স্টুডেন্ট, তোমরা অবশ্যই জানো যে ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে, এই সবগুলা কাজের প্রথম কাজ হচ্ছে গিয়ে পরিকল্পনা। এটাকে প্রধান কাজ বলা হয়। অনেক সময় 1 মার্কের প্রশ্ন জ্ঞানমূলক থাকে তোমাদের, যে ব্যবস্থাপনার প্রথম বা প্রধান কাজ কোনটি? পরিকল্পনা। অথবা অনেক সময় এমসিকিউ তে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে তাদের প্রশ্ন আসে যে ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? সেটা হচ্ছে কি রে? পরিকল্পনা। অতএব সকল কাজের মূল ভিত্তি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা যদি ভুল হয় তাহলে সকল কাজেই ভুল হবে। তোমাদের আরেকটা জিনিস একটু বলি, তোমরা অবশ্যই সেটা জানো। আমরা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গায় ব্যবস্থাপনা কাজে লাগে না। প্রশ্ন দাঁড়াতে পারে যে জন্ম থেকে মৃত্যুর পরেও কি তাহলে ব্যবস্থাপনা জড়িত? হ্যাঁ, মৃত্যুর পরেও ব্যবস্থাপনার কার্যক্রম জড়িত। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার গোসল দিতে হয়, তার জানাজা হয়, তার দাফন হয়, সবগুলা কাজের মধ্যে কিন্তু পরিকল্পনা জড়িত। এই জন্য পরিকল্পনা জড়িত। কোনো মানুষকে যদি জানাজা হঠাৎ আগে করানো হয় কিন্তু তাকে গোসলই দেওয়া হলো না, এখানের মধ্যে পরিকল্পনার ভুলের কারণে দেখা যাবে এই জায়গার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমরা যখন কখন এই মানুষটার গোসল হবে, এই যে মানুষটা মৃত্যুবরণ করলো তার জানাজা হবে, কখন তার দাফন হবে, সবগুলো জিনিসই কিন্তু এটা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ। তাই আমরা বলছি যে একটা নবজাত শিশুর জন্মগ্রহণের সাথে যেমন পরিকল্পনার ওতপ্রোতভাবে জড়িত, তার একটা মানুষের মৃত্যুবরণ পর্যন্ত পরিকল্পনা জড়িত। অতএব আমরা যদি পরিকল্পনাটাকে খুব ভালোভাবে বুঝি তাহলে আমরা আমাদের জীবনে সেটাকে কাজে লাগাতে পারবো। এই জন্য আজকে আমরা যে জিনিসটা শিখবো যে একটি পরিকল্পনার মধ্যে কি কি গুণ থাকা দরকার, কি বৈশিষ্ট্য থাকা দরকার, আমরা একটা পরিকল্পনার মধ্যে সেটা আজকে আমরা শিখবো। আমরা জানবো একটি আদর্শ বলো বা উত্তম বলো, সবগুলোই তো পরিকল্পনা, ঠিক না? এর মধ্যে কোন পরিকল্পনাটাকে আমরা আদর্শ বা উত্তম পরিকল্পনা বলছি তোমরা একটু যদি খেয়াল করো তাহলে জানতে পারবা। একটু আদর্শ উত্তম পরিকল্পনার গুণাবলী, না গুণাবলী বলো বা বৈশিষ্ট্য বলো, না আমরা বলছি যে একটা আদর্শ বা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, এটা শুধু তোমাদের জন্যই না, আমরা সকল মানুষের জন্য একটা পরিকল্পনার ক্ষেত্রে এই গুণাবলীগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শুরুতে আসা যাক যে এই গুণাবলীটাকে খুব বেশি গুরুত্ব দিতে হয়, সেটা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। সুস্পষ্ট উদ্দেশ্য, দুইটা শব্দ এখানে লিখেছি না, একটা হচ্ছে সুস্পষ্ট আর একটা হচ্ছে উদ্দেশ্য। শুরুতে বলি যে উদ্দেশ্যটা কি জিনিস, তারপর বলবো সুস্পষ্ট কি জিনিস। উদ্দেশ্য হচ্ছে কি, যাকে ঘিরে মূল কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করি, ঠিক না? সেটা হচ্ছে উদ্দেশ্য। যে আমরা যদি আমাদের একটা কোম্পানির কথাই বলি, আমাদের কোম্পানি আগামী 1 বছরে 10 লাখ টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে এই 10 লক্ষ টাকা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, না? 10 লক্ষ টাকা মুনাফা অর্জন করা হচ্ছে আমার উদ্দেশ্য, না? আচ্ছা, তাহলে আমরা জানি যে উদ্দেশ্য হচ্ছে ওই জিনিস যে মূল যে কাঙ্ক্ষিত বিষয়টাকে ঘিরেই আমাদের কার্যক্রম পরিচালিত হয়, তাকে আমরা বলছি উদ্দেশ্য। এই রমজান মাস চলতেছে, না? আচ্ছা, রমজান মাসে যে আমরা রোজা রাখি, আমাদের রোজার তো একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? যে আমরা রমজানে রোজা রাখি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। আচ্ছা, সুস্পষ্ট কি জিনিস? সুস্পষ্ট হচ্ছে জিনিসটা অবশ্যই সুস্পষ্ট হতে হবে, যেন এর মধ্যে কোনো ধরনের বুঝতে সমস্যা না হয়। আমরা যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের চৌধুরী গার্মেন্টস, একটা গার্মেন্টস হচ্ছে তোমার চৌধুরী গার্মেন্টস, না? চৌধুরী গার্মেন্টস, না? চৌধুরী গার্মেন্টসে এই চৌধুরী গার্মেন্টস 2021 সালে 1000 পিস কি করতে চায়? সার উৎপাদন করতে চায়। আমরা বললাম চৌধুরী গার্মেন্টস 2021 সালে 1000 পিস সার উৎপাদন করতে চায়। আচ্ছা, এখানে কিন্তু সুস্পষ্ট উদ্দেশ্য আমরা বলেছি, না? 1000 পিস সার উৎপাদন করবে কত সালে? 2021 সালে। আমাদের সবকিছু কিন্তু সুস্পষ্ট। আমরা যদি এইভাবে বলতাম যে চৌধুরী গার্মেন্টস
আগামী 2021 সালে 1000-এর কম বেশি শার্ট উৎপাদন করতে পারে, তাহলে কিন্তু উদ্দেশ্য সুস্পষ্ট থাকতো না। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করব তখন আমরা কি করব, উদ্দেশ্যটা অবশ্যই সুস্পষ্ট করব। অথবা তুমি একজন মানুষকে দায়িত্ব দিলা এই কাজটা করার জন্য, তখন একজন মানুষকে বললা যে তুমি কি করবা, যে তুমি জিন্দা বাজারে যাও, জিন্দা বাজার থেকে একটা শার্ট কিনে নিয়ে আসো, উদ্দেশ্য কিন্তু সুস্পষ্ট। তাহলে আমরা বলছি যে তাকে যদি আমরা এভাবে না বলে এভাবে বলতাম, তুমি একটা শার্ট যে জায়গা থেকে পারো নিয়ে আসো, তাকে কিন্তু উদ্দেশ্য কোনো সুস্পষ্ট আমরা লক্ষ্যটা বলে দিই নাই। তখন সে যে জায়গা থেকে ইচ্ছে কাজ করবে, দেখা যাবে কি তার যে মূল টার্গেট, সেই টার্গেটে সে পৌঁছতে পারবে না। অর্থাৎ আমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবো, সুস্পষ্ট উদ্দেশ্য যে কোনো কাজের ক্ষেত্রে। সেকেন্ড, সহজ বুদ্ধতা। আমরা যখন পরিকল্পনা করব অবশ্যই এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো, সহজ বুদ্ধতা। যে পরিকল্পনা করব পরিকল্পনাটা যেন সহজ হয়, কারণ পরিকল্পনাটা করি হচ্ছে প্রতিষ্ঠানের উপরের লেভেলে না, আর বাস্তবায়ন করা হচ্ছে প্রতিষ্ঠানের নিম্নে যারা কর্মীরা আছে তারা। নিম্ন যে যারা বাস্তবায়ন করে তারা অনেক সময় শিক্ষায় কম হয়, তারা যদি পরিকল্পনাটাকে সহজভাবে না বুঝতে পারে তাহলে পরিকল্পনাটা কি হবে, তারা কখনোই কাজটা করতে পারবে না। অতএব আমরা যখন কোনো পরিকল্পনা হাত দিব, বা যে কোনো পরিকল্পনায় বলো, সেটা প্রতিষ্ঠানের জন্য হোক, সেটা পারিবারিক পরিকল্পনা হোক বা অন্যটাই হোক, এক্ষেত্রে কি করতে হবে, পরিকল্পনা সহজভাবে করতে হবে, যেন পরিকল্পনা যারা বাস্তবায়নকারী পক্ষ তারা যেন এটাকে খুব সহজেই বুঝতে পারে। তৃতীয় যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা না, আচ্ছা, এটা কাদের গ্রহণযোগ্যতা? আমরা উত্তম বা আদর্শ বলছি পরিকল্পনার একটা বড় গুণ হচ্ছে গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতা হচ্ছে যারা পরিকল্পনাটা বাস্তবায়নের সাথে জড়িত, তারা পরিকল্পনা খুব সহজভাবে গ্রহণ করতে হবে। তারা যদি পরিকল্পনা সহজ সরলভাবে গ্রহণ না করে তাহলে তারা সেটা কাজ করবে না। এক্ষেত্রে খুব ভালো একটা কাজ হচ্ছে, যারা ঊর্ধ্বতন পরিকল্পনা প্রণয়ন করে থাকে তারা যদি অধস্তনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরিকল্পনা করেন, তাহলে অধস্তনরা সেই কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা তখন এই কাজটাকে নিজের মনে করেন এবং তারা এই কাজটা খুব ইজিলি করতে পারে। অর্থাৎ আমরা যখন কোনো পরিকল্পনা করব অথবা প্রতিষ্ঠান যখন পরিকল্পনা করে, তখন গ্রহণযোগ্যতার বিষয়টাকে মাথায় রাখতে হয় যে অধস্তনটা এই কাজটাকে খুব সহজভাবে নিবে কি না। আমরা চতুর্থ যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে গুণাবলী বা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বাস্তবসম্মত না, বাস্তব। আমরা বলছি যে পরিকল্পনাটা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। অবাস্তব কোনো পরিকল্পনা কার্যক্ষেত্রে ভালো ফল দেয় না। অবাস্তব বলতে আমরা এটি বলছি যে পরিকল্পনাটা সাময়িক সময়ের জন্য খুব বাহবা দেয় কিন্তু সেটা কার্যক্ষেত্রে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ আমরা যদি একটু বলি যে চৌধুরী গার্মেন্টস, আমরা একটু আগে বলছিলাম, এই বর্তমান করোনার সময়ে চৌধুরী গার্মেন্টস তার শ্রমিক সহ আশেপাশের যে লোকগুলা রয়েছে তাদের জন্য প্রায় 10,000 পিস ত্রাণের ব্যবস্থা করেছে। এটা দেখে পার্শ্ববর্তী আরেকটা এক্স গার্মেন্টস, সেও বলল যে চৌধুরী গার্মেন্টস যেহেতু 10,000 পিস ত্রাণ দিতে চায়, আমরাও 10,000 পিস এক্স গার্মেন্টস ত্রাণ দিব। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে চৌধুরী গার্মেন্টসের যে পরিমাণ আর্থিক সামর্থ্য রয়েছে এবং তাদের যে পরিমাণ ক্ষমতা, এই ধরনের ক্ষমতা এক্স গার্মেন্টসের নাই। অতএব এই যদি অবস্থা দাঁড়ায়, যদি কোনো পরিকল্পনা এক্স গার্মেন্টস নেই, তাহলে সে সাময়িকই বাবা পাবে কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে সে কখনোই সেটা বাস্তবায়ন করতে পারবে না, সেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে না। অতএব আমরা যখন কোনো পরিকল্পনা হাতে নিব, অর্থাৎ পরিকল্পনাটা যেন অবশ্যই বাস্তবসম্মত হয় সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অথবা তোমাদের বলি, তোমরা বাসায় চিন্তা করো না, তোমরা খেতে বসলা, একটা মানুষ ধর, তোমার কথাই বলি, তুমি ভাত খেতে পারা হচ্ছে সর্বোচ্চ 2 প্লেট, তুমি তোমার পার্শ্ববর্তী যে বসা খাবার টেবিলে সে ভাত খেতে খেতে দেখা যায় 5 প্লেট খেয়ে ফেলেছে, এবং তুমিও তার সাথে পরিকল্পনা করলে না আমিও 5 প্লেট খেয়ে ফেলবো। অবাস্তব এই জন্যই বললাম এই জায়গাতে হবে না, কারণ তুমি সবসময় অভ্যস্ত হচ্ছ 2 প্লেট খেয়ে, তাহলে তোমাকে 2 প্লেট বা সর্বোচ্চ ক্ষেত্রে তুমি 3 প্লেট নিতে পারো, অথবা 2 প্লেটই তোমার জন্য গ্রহণযোগ্য। সবসময় কি
পরিকল্পনার ক্ষেত্রে বাস্তবতার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক বিষয়, প্রতিষ্ঠানের কর্মী, সবগুলো জিনিসকে গুরুত্ব দিতে হয়। 5 নম্বর যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে সমন্বয় ও যোগসূত্র। এই সমন্বয় ও যোগসূত্র কোন বিষয়ের সমন্বয় এবং যোগসূত্র আমরা একটু বলি। যে তুমি যে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের ক্ষেত্রে আমরা একটু বলি জিনিসটা, আর তোমাদের জন্য সহজ হবে। তোমরা যারা এই বছর 2019-20 সেশনে অনার্সে ভর্তি হয়েছো, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কি রয়েছে, পরিকল্পনা রয়েছে। তোমাদের জন্য আমরা একটা রুটিন করেছি, তোমাদের ক্লাসগুলো আমরা কিভাবে নিব, সবগুলোর মধ্যে কি সমন্বয় রয়েছে। তোমরা যে প্রতিদিন আসো, আমরা যে 50 মিনিটের একটা ক্লাস দিয়েছি, একটা ক্লাস যদি আমরা 50 মিনিটে কোনো শিক্ষক 1.5 ঘন্টা নেয়, তাহলে অন্য একটা ক্লাসের সাথে কি হয়ে যায়, সমন্বয়হীনতা হয়ে যায় না? আচ্ছা, আবার দেখা যায় ক্ষেত্র বিশেষে অনেক শিক্ষক ছুটিতে যান, তাদের ক্লাসের কিন্তু আমাদের কি করতে হয়, সমন্বয় করতে হয়। তাহলে আমরা কিন্তু কলেজে কাজের ক্ষেত্রে কি করি, সমন্বয় এবং যোগসূত্র স্থাপন করি। আচ্ছা, প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি রয়েছে, বড় প্রতিষ্ঠানে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, শ্রমিক বিভাগ, ওদের কি করতে হয়, পরিকল্পনার সাথে সবগুলা কাজের সমন্বয় করতে হয়। আমরা পূর্বে বলছিলাম যে 1000 পিস শার্ট উৎপাদন করতে চাই, এক্ষেত্রে ক্রয় বিভাগকে জানাতে হবে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করবে, উৎপাদন বিভাগকে বলতে হবে যে তাদের কি পরিমাণ শ্রমিক লাগবে, বিক্রয় বিভাগকে বলতে হবে তাদের বিক্রয়ের জন্য কি পরিমাণ শ্রমিক দরকার। অতএব সব কাজেরই কি পরিকল্পনার সমন্বয় এবং যোগসূত্র রয়েছে, দরকার রয়েছে। নাম্বার 6, সমতা। এই পয়েন্টে আমরা কি বলতে চাই, যে তুমি যখন কোনো পরিকল্পনা করো তখন অবশ্যই এই সমতাকে লক্ষ্য রাখতে হবে। এই যে একটু আগে আমরা বলছিলাম সমন্বয় যোগসূত্রের ক্ষেত্রে, যে তুমি যখন কোম্পানির ক্ষেত্রে ক্রয় বিভাগ, বিক্রয়, উৎপাদন, শ্রমিক বলো, তাদেরকে কোনো বিভাগকে কাজ বেশি দিয়ে দিয়েছো, আবার কোনো বিভাগকে কাজ কম দিয়েছো, এতে ওদের নিজেদের মধ্যে কি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, ওরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অতএব আমরা কি করব, সব কাজের ক্ষেত্রে আমরা সমতা রক্ষা করব। ক্লাসের ক্ষেত্রে দেখো, যখন ক্লাসে কোনো টিচারকে বেশি ক্লাস দেওয়া হয়ে গেল, আবার কোনো টিচারকে কম, এতে কি হয়, ক্লাসের টিচাররা অধ্যক্ষ মহোদয়ের উপর বিরূপ প্রতিক্রিয়া দেয়। অতএব এই ক্ষেত্রে কি করতে হয়, সমতা রক্ষা করতে হয়। 7 নম্বর আমরা যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে আমাদেরকে নমনীয়তার সুযোগ থাকতে হবে। নমনীয়তাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যে সবসময় কি হয়, একটি পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না, এই জন্য নমনীয়তার দরকার হয়। নমনীয়তা মানে হচ্ছে কি, পরিবর্তনের সুযোগ, অথবা যেটাকে বলা হয় সংশোধন। না, পরিকল্পনাকে মাঝে মাঝে সংশোধন আনতে হয়, পরিবর্তন আনতে হয়। আমরা যদি বর্তমান কথা চিন্তা করি, এই বর্তমান করোনা পরিস্থিতি চলতেছে, এই চৌধুরী গার্মেন্টস যদি 2020 সালে সে 1000 পিস শার্ট উৎপাদনের পরিকল্পনা করতো, তাহলে সেটা বাস্তবায়ন সম্ভবপর হতো না, কারণ গার্মেন্টস বন্ধ, শ্রমিক আসতে পারছে না। এক্ষেত্রে তার কি করতে হবে, পরিবর্তন আনতে হবে, এতে তার সংশোধন আনতে হবে, যে 1000 পিস থেকে কমিয়ে কম, ধরো এখানে 500 পিসে নিয়ে আসলো, তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। অনেক সময় দেখা যায় কলেজে এখন কি হচ্ছে, আমরা রুটিন করেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সেটাকে আমরা এখন অনলাইন ক্লাসে নিয়ে আসছি, এই জায়গায় আমরা পরিবর্তন নিয়ে আসছি। এজন্য পরিকল্পনার মধ্যে যদি নমনীয়তা না আনো, তাহলে কখনোই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভবপর নয়। আমরা আরেকটি ইম্পর্টেন্ট এই জায়গায় পয়েন্ট তোমাদেরকে বলি, সেটি হচ্ছে অবশ্যই কোনো পরিকল্পনার মধ্যে তোমার সময় গুরুত্ব দিতে হবে, এবং তোমাকে পরিকল্পনার মিতব্যয়িতা, তুমি যদি পরিকল্পনাটা আসলে একটু উত্তম পরিকল্পনার ক্ষেত্রে কত সময় তুমি কাজটি করতে চাও, এই সময় জ্ঞানটা তোমার মধ্যে থাকতে হবে, এবং মিতব্যয়িতা, যে তুমি কি পরিমাণ খরচ করতে চাও। কম খরচে আমরা সবসময় চাবো কি, ভালো কাজটা আদায় করার জন্য এবং ভালো যে পণ্যটা উপহার দেওয়ার জন্য, তাহলে কিন্তু বাস্তবে তুমি সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারলা। এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের সময় জ্ঞান এবং মিতব্যয়িতা। তাহলে আমরা যে জিনিসটা এখান থেকে জানলাম, আদর্শ উত্তম পরিকল্পনার ক্ষেত্রে যখন আমরা পরিকল্পনা করব, হুট করে করব না, কারণ হুট করে পরিকল্পনা করে সেটার রেজাল্ট খারাপ আসবে। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য করো, আমরা যে পয়েন্টগুলো বললাম, একটি ভালো পরিকল্পনা যখন হয়, এইদিকে একটু লক্ষ্য করো, এই টোটাল জিনিসটা হচ্ছে একটা কাজ, এই পুরোটা হচ্ছে কাজ। একটা ভালো পরিকল্পনা যখন আমরা করি, তখন অটোমেটিক 50% কাজ শেষ হয়ে যায়। একটা উত্তম পরিকল্পনা 50% কাজ কি হয়ে যায়, এমনিতে শেষ হয়ে যায়।
আর বাকি 50% কাজ আমরা করে থাকি না। তাহলে আমরা যখন পরিকল্পনা করব অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবো, তাহলে একটা পরিকল্পনা ভালো হবে। তোমাদেরকে আমরা আজকে যে জিনিসটা বললাম পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই তোমরা লক্ষ্য করবা এবং পরিকল্পনা করার সময় কোনো সময় তাড়াহুড়া করবা না। সবগুলো জিনিস বিচার বিশ্লেষণ করবা যে তোমার কি পরিমাণ সামর্থ্য রয়েছে, সেই জিনিসকে তোমার মাথায় রাখতে হবে। যদি সেটা কোম্পানি হয়, কোম্পানির আর্থিক অবস্থাকে গুরুত্ব দিতে হবে, কোম্পানির শ্রমিক কর্মীর বিষয় চিন্তা করতে হবে, কোম্পানির ভবিষ্যৎ মূল যে টার্গেট সেটাকে তোমার মাথায় রাখতে হবে। তাহলে পরিকল্পনাটায় ভালো ফল দিবে। আশা করছি তোমরা জিনিসটা আরেকটু ভালোভাবে দেখবে, খেয়াল করবে, তাহলে তোমরা জিনিসটি তোমরা বিষয়টি মনোযোগ সহকারে জানতে পারবে। ধন্যবাদ তোমাদের সকলকে।